তৃতীয় নম্বর ক্লাস শুরু করবো। তো নুর করিম ভাই, আপনাদের সুখবর আছে মনে হয়। ওই টাইম মনে হয় বাড়াইছে 2 দিন। শোনা যাচ্ছে আমার কথা? নুর করিম ভাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? তো আপনি একটু ই করেন, মিউট করেন, হ্যাঁ, আনমিউট। 2 দিন মনে হয় সময় বাড়াইছে আর কি, হ্যাঁ। তো অ্যাপ্লিকেশন করা যদি সুযোগ থাকে তাহলে করে নিয়েন। মানে ছটায় ছটায় করেন তাহলে যদি সুযোগ থাকে। সবাই মনে হয় মিউট আছে। মিজান ভাই, আপনি এই যে সবাইকে একটু ই করেন। মিজান ভাই, আছেন নাকি? মিজান ভাই আছেন নাকি আমাদের সাথে? হ্যালো। আচ্ছা, আমরা আজকে ক্লাস শুরু করছি। আমাদের আজকে ক্লাস হচ্ছে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট নিয়ে। আমরা ব্যাংকে যে সমস্ত কাজগুলো করে থাকি, বলছি, হ্যালো হ্যালো স্যার। হ্যাঁ মিজান ভাই, ওই যে কেউ ই হতে পারতেছে না, হ্যাঁ। আনমিউট আছে বোধহয়, সবাই একটু ই করে দেন না, সুযোগ দেন তো। আচ্ছা, ওই যে বাইরে থেকে সাউন্ড আসে তো এই জন্য আমি আনমিউট করে দিয়েছি। না, আসলে দুজনের সাথে কথা বলা দরকার। কিন্তু যে তাদেরকে সবাইকে একটু বলবেন যে একটু যেন পরবর্তীতে ওই হ্যাঁ, ঠিক আছে, আপনি রেসপন্স রেকর্ডিং দেন কাজটা সবাইকে, হয় হ্যাঁ, তখন কথা ওগুলো বলতে। বেশ কিছুই শোনা যায় না। সবাইকে। হ্যাঁ, দিয়েছি দিয়েছি। এখন সুযোগ আছে বোধহয়, দেখেন। এখন আসসালামু আলাইকুম শোনা যায় আমার স্যার। কথা? জি স্যার। ওই সুযোগ দিছে তো আপনার জন্য মনে হয় 2 দিন। আপনি আর কে যেন আছেন, আরেকজন আছেন বোধহয় আপনারা। তা আপনাদের সুযোগ দিছে, হ্যাঁ। আচ্ছা তো অ্যাপ্লিকেশনটা করে ফেলেন। আচ্ছা স্যার। করে ফেলেন, এবং যেহেতু করতেছেন, ওই 6টায় ডিল মারলে মোটামুটি 6টার প্রস্তুতি নিলে ইনশাল্লাহ 6টায় হয়ে যাবে। ঠিক মতো প্রস্তুতি নিলে টেনশনের কিছু নাই। হ্যাঁ, দেখেন, না, যদি স্কোপ আপনার থাকে ক্লাস তাহলে গুলো নিয়ে তো ফেলেন। মোটামুটি বুঝতেছি স্যার, ওই বিজনেস কমিউনিকেশন তো বুঝতেছি না। হ্যাঁ, আপনার ক্লাস গুলো তো মোটামুটি একটা আইডিয়া হচ্ছে, কিন্তু বিজনেস কমিউনিকেশন ক্লাস করি তো ওই কিছু বুঝতেছি না ভাই। বিজনেস করতে কি সমস্যা হয়েছে? আমি কিছু বুঝি না ভাই। বুঝতে আমি পারতেছেন না? না, খালি মুখস্থ করা যাওয়ার কোনো ব্যবস্থা দেই নাই। মুখস্থ তো করা লাগার কথা না, বিজনেস হ্যাঁ করতে খুব কিন্তু সোজা। কিন্তু এটা ওই কিছু বুঝতেছি না। আমি দুটা ক্লাস করছি অলরেডি, কিন্তু ইয়া হয় নাই। আমার একটা সাধারণ ধারণা হওয়ার কথা, এটাও হইলো না। মিজান ভাই আছেন নাকি আমাদের সাথে? বিজনেস কমিউনিকেশন এবং অর্গানাইজেশন ম্যানেজমেন্ট স্যার। এটা যিনি ক্লাস নাই, আমার পার্সোনাল ওপিনিয়ন আর কি। হয়তোবা তার ক্যাপাবিলিটি কিংবা আর আমি জিনিসটা আসলে বুঝতে পারতেছি না, মানে আমারও সেম অ্যান্সার। কারণ রিডিং তো বেসিক্যালি আমরা সবাই পড়তে পারি, ইংলিশ তো রিডিং পড়া যায়, কিন্তু অ্যানালিটিক্যাল জিনিসগুলো যদি একটু এক্সপ্লেন করা হয় তাহলে তো ভালো হয়। এখন এটা মিজান ভাইকে বলছিলাম। ব্যাপারটা তো আসলে উম, আমি তো আর মিজান ভাই আছেন নাকি আমাদের সাথে?
মিজান ভাই, আচ্ছা মিজান ভাই হয়তো নাই। যদি আচ্ছা সুযোগ থাকে, হ্যাঁ, তো এই বিজনেস কমিউনিকেশন বা অর্গানাইজেশন ম্যানেজমেন্ট যে দুটো সাবজেক্টের কথা আপনারা বললেন, আমি সুযোগ থাকলে একদিন আপনাদের একটা ক্লাস নিয়ে দিব, হ্যাঁ, অল থ্রু সাবজেক্ট, অল থ্রু সিলেবাসের উপরে। স্যার, একটা ক্লাস দিতে স্যার হবে না, উনি স্যারে দেখলাম যে ওই যে রিডিং স্যার পড়তেছে, একটা ক্লাস রিডিং তো স্যার আমরা হবে না স্যার। পড়তে পারবো, জি স্যার, রিডিং রিডিং। তো স্যার আমরা ইনশাল্লাহ দেখতে পড়তে পারি। আপনি যেরকম এই পয়েন্টের একটা গুরুত্বপূর্ণ দুইটা পয়েন্ট বলে, যেটা এই জিনিসটা মনে রাখলে আমি লিখতে পারবো, তো ওই জিনিসটা আইডেন্টিফাই হচ্ছে না স্যার। স্যার এই দুটো সাবজেক্ট সোজা, হ্যাঁ, অর্গানাইজ ম্যানেজমেন্ট এবং বিজনেস কমিউনিকেশন সোজা, কিন্তু যদি ব্যাপারটা যদি আপনার মতন করে বোঝানো যায়, কারণ আমি আপনার ক্লাস করছিলাম, এবং তো তখন দেখলাম যে আপনি জিনিসটা বই ছাড়া একটা বেসিক দেন। এরপর যখন সময় নিয়ে, কারণ বেসিক্যালি আমাদের সময় তো কম, আমরা যখন সময় একটু দেখি তখন আলহামদুলিল্লাহ ঢুকে যাই। হ্যাঁ, এখন বিজনেস কমিউনিকেশন এবং অর্গানাইজেশন ম্যানেজমেন্ট এই দুটো মনে হয় এভাবে করা উচিত স্যার, আমার মতে স্যার। আচ্ছা, আমি তাহলে মিজান ভাইয়ের সাথে কথা বলে দেখি আর কি, হ্যাঁ, যদি সুযোগ থাকে একটা দুটো ক্লাস নেওয়ার আমার, হ্যাঁ, জি তাহলে স্যার, আমি মিজান ভাইকে স্যার রিকোয়েস্ট করছিলাম যেন আপনাকে যেন লাস্টের দিকে হলে 2-3টা ক্লাস আমাদেরকে দেয়, না হলে স্যার বিপদে পড়ে যাবো স্যার। যদি সুযোগ থাকে হ্যাঁ, আর কি, হ্যাঁ, আমি যদিও বা একটু দেশের বাইরে, আমি ফ্যামিলিগত কারণে একটু চিকিৎসার কাজে আছি আর কি, যদি আমার সুযোগ হয় আর কি, হ্যাঁ, আমি চেষ্টা করবো। মিজান ভাইকে আপনারা বলে রেখেন, আমি তাহলে দেখি দুটো করে ক্লাস নিতে পারি কিনা আপনাদের। আপনি বললে স্যার একটু ভালো হবো, কারণ হলো আমি দুইটা ক্লাস অলরেডি করছি, কিন্তু একেবারে প্রাথমিক যে একটা ধারণা, এটাও আমার হয় নাই। আচ্ছা, হবে ইনশাল্লাহ। এটা এটা খুব সহজ সাবজেক্ট, নোট করেন ভাই, এটা দ্বিধার চিন্তা করেন না ভাই আপনারা। এটা খুব সহজ সাবজেক্ট, হ্যাঁ, এবং আমি মনে হয় 2 দিন যদি সুযোগ পাই আপনাদেরকে নেওয়ার, হ্যাঁ, আমি হয়তো একদিনে আপনাদের দুইটা করে সাবজেক্টে একদিনে দুইটা দুইটা করে ক্লাস, মোট 4 ঘন্টা স্যার সময় আপনাদের দিব আর কি। হুম। এটার ক্ষেত্রে একটা আমি একটু শেয়ার করি স্যার, আমার অভিজ্ঞতা থেকে। হ্যাঁ হ্যাঁ, বলো, বলেন ভাই। স্যার এটার ওই যে শর্ট সিলেবাস, ওই যে লাস্টের দিকে একটু ভালো করে রিডিং করলে হয়ে যায়। মানে ধরেন স্যার পড়ে যাবে সবকিছু, 4-5টা মানে সিনপসিস যদি ভালো করে ইয়ে করা যায়, তাহলে দেখা যায় যে পাশ করা যায় আর কি স্যার। মানে আচ্ছা আচ্ছা। অর্গানাইজেশনাল ম্যানেজমেন্ট আর গভর্নেন্স, এটার কথা বলতেছি। আচ্ছা, আলো তো পাস করছে বোধ হয় এগুলোতে। জি স্যার। হ্যাঁ, তো আলোদের এক্সপিরিয়েন্স তো বোঝা যাচ্ছে, তো মোটামুটি ওটা একটু পড়লে মনে হয় হয়ে যাবে, এরকম কিছু বলতে যাচ্ছে আলো, তাই না? জি জি স্যার, জি স্যার, এটা যদি ধরেন স্যার একটু বুঝে পড়া যায় যে 4-5টা সিনপসিস, তাহলে স্যার পরে ওই যে আমাদের স্যারের নামটাও তো ভুলে গেলাম, পড়ায় যে, ওনার নামটা উত্তম স্যার, উত্তম উত্তম কুমার। স্যার। উত্তম স্যার লাস্টে আপনাদেরকে একটা শর্ট সাজেশন দিবে, সাজেশন না মানে বলবো যে এই এই জায়গা থেকে 2টা কোয়েশ্চেন বা একটা কোয়েশ্চেন আসতে পারে, এই টাইপের করে একটা ইয়ে করে দেয় আর কি। ওটা মোটামুটি কাজে লাগে, খারাপ না। এমনি উনি রিডিং পড়ে ওইটা ঠিক আছে, কিন্তু আপনি যদি একটু রিডিং পড়েন আপনারা, এগুলা লাস্টে শর্ট সিলেবাস যেটা থাকে আর কি। ধরেন 10টা যদি সিনপসিস থাকে, ওখান হুম। থেকে ধরেন একটা সিনপসিস থেকে 2টা কোয়েশ্চেন চলে আসে। অনেক সময় দেখা যায় এইভাবেই প্রশ্নগুলো উনি আলাপ আলোচনা করে লাস্টের দিকে। তো ওইভাবে যদি পড়েন তাহলে হয়ে যাবে আশা করি। না, যেমন জিনিসটা আসলে যেমন ওরকম আমাদের না। জিনিসটা আসলে ভাই, মানে ধরেন উনি লাস্টে সিনপসিস দেয়, এখন ধরেন দেওয়ার পর আপনি এতদিন যদি আপনাকে যদি বেসিকটা জি যদি জি আপনি যদি বুঝে যদি না আসি, হ্যাঁ, কারণ এখানে হ্যাঁ, সবাই ওটা ব্যাকগ্রাউন্ড ওটা ঠিক থাকে আছে, স্যার, ওটা ঠিক হ্যাঁ। আছে, হ্যাঁ, ওটা ঠিক আছে। ধরেন হ্যাঁ, ওটাই ওটাই, কারণ কারণ এখানে হ্যাঁ, হচ্ছে স্যাররা শুধুমাত্র আমাদেরকে একটা বেসিকটা ধরাই দেয়, বুঝতে পারছেন? বাদ সেটাই বাকি সেটাই। কারণ কারণ হ্যাঁ, কারণ এখানে শীটে যা আছে আপনি আর পরীক্ষার হলে মনে হয় না আপনি 30% লিখতে পারেন, আমরা মানে হুম, আভরেজ করে আমরা লিখতে পারি, কিন্তু মেইন জিনিস লিখতে পারলে পাস করে দেয়। সেটাই হ্যাঁ, সেটাই। ওইটাই আর কি, ওইটাই। এমনিও আচ্ছা, এগুলো রিডিং পড়তে অসুবিধা হবে আর নাই। কি, বুঝে, বুঝতে পারছেন? আর আচ্ছা, কোনো ওয়ে নেই। একটু আমি বলি, ওই দিদার ভাই বা নুরুল করিম ভাই, স্যার, আপনারা একটু মিজান ভাইয়ের সাথে কথা বলে রাখেন, আমিও একটু কথা বলবো না, ঠিক আছে? আপনাদের যে প্রবলেম গুলো আছে, অসুবিধা নেই, উত্তম স্যার ক্লাস নিচ্ছে উনি শেষ করুক, হ্যাঁ, আমি যদি সুযোগ থাকে আমি একদিনে আপনাদেরকে দুটো দুটো করে ক্লাস, হ্যাঁ, বিজনেস কমিউনিকেশন এবং অপারেশন ম্যানেজমেন্টের একদিনে দুটো দুটো করে ক্লাস নিয়ে আপনাদেরকে যতটুকু পারি হেল্প করবো না, জি স্যার, ঠিক আছে? ইনশাল্লাহ। তবে স্যার আমার মনে হয় আপনার ওই আপনার সাবজেক্টগুলো খুব বেশি কঠিন না। হ্যাঁ, স্যার আপনার ভয়েসটা যত বলেন মিলন, ক্লিয়ার বলেন। শোনা যায়, আপনার ভয়েসটা যত ক্লিয়ার শোনা যায়, উত্তম স্যারেরটা এত ক্লিয়ার শোনা যায় না।
এখানেই বুঝতে একটু আসলে অসুবিধা হয়ে যায়। উনি তো এটা দেশ ঠিক থেকে আছে, এটা নিচ্ছে, ঠিক। ওনারা ভালো শোনা যাওয়ার কথা, ঠিক আছে, অসুবিধা না নেই, স্যার, এটা নিয়ে আসলে ও টেনশন করার দরকার নাই, কোনো স্যার টেনশন নিয়েন এখানে না। উনি স্যার ওই ব্লুটুথ হেডফোন ইউজ করে তো, যার কারণে ভয়েসটা মনে হয় প্রপারলি হয় না। আমি কয়েকবার খেয়াল করছি, মনে হয় ব্যাপারটা মনে হয় এটাই। আচ্ছা যাক, স্যারকে বলেন এটা, আর হচ্ছে এটা নিয়ে টেনশন করেন না, হ্যাঁ, আমি একদিন আপনাদের নিব, বললাম তো, ম্যাডামের সাথে কথা বলে আমি চেষ্টা করবো একদিন নেওয়ার, হ্যাঁ, ঠিক আছে, আমার মনে হয় ওই দিন আপনাদের সব কাভার হয়ে যাবে, খুব বেশি টেনশন করেন না। আর চেষ্টা করবো আর কি, আর যদি আপনারা মনে করেন যে ওর মধ্যে হয়ে গেছে, তাহলে আর আমার তো নেওয়া লাগতেছে না, ঠিক আছে, ক্লাসগুলো করেন, করার পর যদি মনে করেন যে কোনো সমস্যা হচ্ছে, না হইলে পরে তারপর আমি তো আছি আপনাদের সাথে, আমি চেষ্টা করবো যতটুকু পারি হেল্প করার, হ্যাঁ। জি স্যার, লাস্টের দিকে দুই তিনটা ক্লাস নিয়ে কভার করে দিলে এমনি হয়ে যাবে স্যার, লং টাইম আচ্ছা নিয়ে। ঠিক আছে ঠিক আছে, ইনশাল্লাহ। আপনাকে ক্লাস শেষ করেন, আপনার নিজেদের ওপিনিয়ন দেখেন লাস্টে কি অবস্থা হয়। ওই যে আওলাদ বললো যে লাস্টে একটু আপনাদের হেল্প হবে, যদি ওইটাতেও কাভার না হয় তাহলে আমাকে জানায়েন। ঠিক আছে ভাই, আমি শুরু করতেছি, হ্যাঁ। তো আজকে আমাদের ওকে। নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট নিয়ে আমাদের পড়াশোনা, আর নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট নিয়ে আমরা সবাই কাজ করি, কিন্তু এই সম্পর্কে হয়তো আমরা ভালো জানি না। আমাদের ব্যাংকে আমরা সারাদিন যে কাজগুলো করে থাকি বা আমরা যে লেনদেনগুলো করে থাকি, আসলে আমরা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট নিয়ে বেসিক্যালি কাজ করি। নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট মানে কি? নেগোশিয়েবল, একজনের সাথে আরেকজন যে নেগোশিয়েট করে, একজনের সাথে আরেকজন যে লেনদেন করে, যে লেনদেন করে, যে ইনস্ট্রুমেন্টের মাধ্যমে, যে জিনিসের মাধ্যমে লেনদেন সম্পন্ন করে, সেটাকে বলে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট। এইটা 1881 সালের একটা অ্যাক্ট, যেটা আমাদের 1882 সালের মার্চে এটা ইফেক্ট হয়েছে, এবং এটি টোটাল 141টা সেকশন আছে, 17টা চ্যাপ্টার আছে, এবং দুইটা সেকশন অবশ্য অমিট হয়ে গেছে, 139টা সেকশন এখন আছে। তো এই নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের সেকশন নম্বর 13-তে বলা আছে যে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট মিনস এ প্রমোজরি নোট। সংজ্ঞাটা এভাবে বলা আছে, এ নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট মিনস এ প্রমোজরি নোট, বিল অফ এক্সচেঞ্জ, চেক পেয়েবল আইদার অর্ডার টু বিয়ারেবল। তো নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট নাথিং এলস, এটা হচ্ছে একটা প্রমোজরি নোট, বিল অফ এক্সচেঞ্জ, চেক পেয়েবল আইদার টু অর্ডার অর বিয়ারেবল। অর্থাৎ এটা এমন তিনটা ইনস্ট্রুমেন্ট, যে তিনটা ইনস্ট্রুমেন্ট এইটা আপনি ওই অর্ডারের মাধ্যমে অথবা আপনার বিয়ারের মাধ্যমে আপনি ইনস্ট্রুমেন্টটা লেনদেন সংগঠিত হবে। এই ইনস্ট্রুমেন্ট তিনটা আছে, কি কি আছে? একটা বলছে প্রমোজরি নোট, বিল অফ এক্সচেঞ্জ এন্ড চেক। এইটা আমরা কোন কোন ক্ষেত্রে ইউজ হয় এবং কোন কোন ক্ষেত্রে আমাদের লাগে, সেটা আমরা একটু পড়ার চেষ্টা করব, হ্যাঁ। তো আমাদের যে এই যে তিনটা ইনস্ট্রুমেন্টের কথা বলছে, আমরা ব্যাংকে কয় ধরনের কাজ করে থাকি? তিন ধরনের স্যার, ইদার তিন আওয়াল ধরনের বলছে স্যার। তিন ধরনের। কি কি ধরনের কাজ করে থাকি আওয়াল? ক্যাশ ক্লিয়ারিং ট্রান্সফার। ক্যাশ ক্লিয়ারিং ট্রান্সফার। এখন ক্যাশ ক্লিয়ারিং ট্রান্সফার হচ্ছে, এটা হচ্ছে আমাদের তিন ধরনের ট্রানজাকশন করে থাকি। আর জি আমাদের স্যার। বেসিক যে তিনটা ডিপার্টমেন্ট আছে, আমাদের যে বেসিক যে তিনটা ডিপার্টমেন্ট আছে ব্যাংকে, এই তিনটা ডিপার্টমেন্টের নাম কি? ক্রেডিট অ্যাডভান্স, ফরেন এক্সচেঞ্জ, জেনারেল ব্যাংকিং। জেনারেল ব্যাংকিং। তো ক্রেডিট অ্যাডভান্স, ফরেন এক্সচেঞ্জ আর জেনারেল ব্যাংকিং। তো আমরা এই যে লোনের যে কাজগুলো করে থাকি, সে লোনের কাজের ক্ষেত্রে আমাদের এই প্রমোদি নোটটা ইউজ হয়। আর আমরা যে ফরেন এক্সচেঞ্জ যে কাজগুলো করে থাকি, সেই ক্ষেত্রে বিল অফ এক্সচেঞ্জটা ইউজ হয়। জি স্যার। আর আমরা আমাদের জেনারেল ব্যাংকিং যে কাজগুলো করে থাকি, সেটা চেকের মাধ্যমে ইউজ হয়। ইনভেস্টমেন্ট। যে লোন এবং জেনারেল ব্যাংকিং যে কাজগুলো করে থাকি, সেটা আমরা চেকের মাধ্যমে ইউজ হয়। তাহলে আমাদের যে লেনদেন, আমি বললাম যে লেনদেন যে সংগঠিত করে 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 থাকি, আমরা যে নেগোশিয়েট করে থাকি যে ইনস্ট্রুমেন্টের মাধ্যমে আমাদের টোটাল ব্যাংকিং কার্যক্রম করে থাকি, সেই এই তিনটা ইনস্ট্রুমেন্টে করতে করে থাকি। যে একটু আগে আপনি বললেন জেনারেল ব্যাংকিং, ক্রেডিট এবং ফরেন এক্সচেঞ্জ, তাহলে তিনটা কি আসছে এখানে? সব আসছে এখানে ইনস্ট্রুমেন্ট গুলা? জি স্যার, আসছে স্যার। আসছে না? তাহলে আসছে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট নাথিং, ইটস এ প্রমোজি নোট, বিল অফ এক্সচেঞ্জ এন্ড চেক। সংখ্যা ক্লিয়ার? ওকে তাহলে স্যার। এটা কেন দরকার হয়? এটা বেসিক্যালি নেগোশিয়েবল করার জন্য দরকার হয়, মানে একজন একজনের সাথে নেগোশিয়েট করবে সেটার জন্য দরকার হয়। এটা যদি আমার লোনের টাকা না দেয়, তাহলে আমি একটা চেক রেখে দিই তার জন্য, সে হচ্ছে চেক, এটা রিকভারির জন্য ইউজ হয়, তাই না? এটা একটা বিল অফ এক্সচেঞ্জ, কত ডলারে এক্সচেঞ্জ হবে, তাহলে এটা টাইটেল থাকে, এই টাইটেলের জন্য ইউজ হয়, এক্সচেঞ্জ টাইটেলের জন্য ইউজ হয়। এটা আমরা পারবো না লিখতে, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট কেন লাগে? পারবো কিনা আওয়াল? জি স্যার, নাকি পারবো পড়া স্যার। লাগবে? এটা তো পারবো স্যার, লিখতে নাকি? স্যার বইয়ের ভাষায় একটু স্যার পড়ে যাইতে হবে স্যার।
হ্যাঁ, বইয়ের পাশে চারটা পয়েন্ট শুধু পড়বে, নেগোশিয়েবিলিটি মানে কি, আমি নেগোশিয়েট করার জন্য ইউজ হয়। এটা ফ্রিলি ট্রান্সফারেবল করা যায়, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট ইজ এ ফ্রিলি ট্রান্সফারেবল। ফার্স্ট লাইন। জি স্যার। জি স্যার। এটা একটা টাইটেল থাকে। হ্যাঁ, এটা একটা টাইটেল থাকে যে কাকে দিব বা কাকে দিব না, একটা টাইটেল থাকে, একটা পার্টি উল্লেখ করা থাকে। জি ঠিক আছে, এটাতে রিকভার করা যায়, যে যদি টাকা না দেয় তাহলে এটা তাকে কেস করে তার মাধ্যমে টাকাটা উদ্ধার করা যায়, এটা রিকভার করা যায়। ঠিক আছে, এবং এটাতে একটা অলওয়েজ একটা সার্টেন প্রাজম্পশন থাকে যে এইটা কোন কাজে ইউজ হচ্ছে, এটা কোন কাজে ইউজ হচ্ছে, এটা একটা অলওয়েজ একটা প্রিজাম্পশন থাকে। তো চারটা জিনিস ক্লিয়ার না অল? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, এরপরে বলছে নেগোসিয়েশন এবং নেগোসিয়েবিলিটি কি জিনিস। তো সেকশন নাম্বার 14তে বলছে, নেগোসিয়েশন। নেগোসিয়েশন কি জিনিস, যে এই যে প্রমোজি নোট, বিল অফ এক্সচেঞ্জ আর চেক, এইটা যে আমরা একজনের কাছ থেকে আরেকজন পার্সনকে দিই, আমরা একজনের থেকে আরেকজনকে দিই, এটা কি নেগোশিয়েট করার জন্য দিই না? জি স্যার। তো এই জন্য নেগোসিয়েশন হচ্ছে একজন পার্সন কাছ থেকে যখন আরেকজন পার্সনকে ইনস্ট্রুমেন্ট গুলো দিই, তখন সেটা হচ্ছে নেগোসিয়েশনের জন্য ইউজ হয়, এটাকে বলে নেগোসিয়েশন। আর নেগোসিয়েবিলিটি মানে হচ্ছে ফ্রিলি ট্রান্সফার করা, ফ্রিলি ট্রান্সফারেবল। সেকশন নম্বর 14তে বলছে যখন এইটা আমরা একজন থেকে আরেকজন ট্রান্সফার টু এনি পার্সন, সেটা হচ্ছে নেগোসিয়েশন। আর যখন এটা ফ্রিলি ট্রান্সফারেবলের জন্য থাকে, নেগোসিয়েবিলিটি মিনস ফ্রিলি ট্রান্সফারেবল, যখন ফ্রিলি ট্রান্সফারের জন্য থাকে তখন এটা নেগোসিয়েবিলিটি হয়ে যায়। আচ্ছা, এরপর একটা ছোট্ট অনেক সময় সংজ্ঞা আসে, ইনকোহেট ইনস্ট্রুমেন্ট। তাহলে এখানে আমরা কি পড়বো, প্রথম পৃষ্ঠায় আমরা পড়বো এই সংজ্ঞাটা, এই একটা লাইন, যে অ্যাজ পার নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881, সেকশন নাম্বার 13, a negotiable instrument means a promissory note, bills of exchange, check payable either to order or bearable। এটা কেন দরকার হয়? দরকার হয় এটা নেগোশিয়েবিলিটির জন্য, এটা ফ্রিলি ট্রান্সফারেবল করা যায়, এটা একটা টাইটেল থাকে যে কাকে দিব, কোন পার্টি উল্লেখ করা থাকে, রিকভারি করা যায় যদি কোনো কারণে টাকা না আসে, তাকে তার কেসের মাধ্যমে এই টাকাটা রিকভার করা যায়, এবং এটাতে নির্দিষ্ট করা উল্লেখ করা থাকে যে কিভাবে আমি এটা, কোন ইনস্ট্রুমেন্টের অ্যামাউন্টটা কতটুকু হবে, কিভাবে হবে, কতটুকু থাকে নির্দিষ্ট করা থাকে। এরপর বলছি কি, নেগোসিয়েশন, যখন এই জিনিসগুলো একজন থেকে আরেকজনের কাছে ট্রান্সফার করা হয়, ট্রান্সফার টু এনি পার্সন, এই ইনস্ট্রুমেন্ট তিনটা, যখন ইনস্ট্রুমেন্ট তিনটা একজন থেকে আরেকজনের কাছে ট্রান্সফার করা সম্ভব হয়, তখন এটা নেগোসিয়েশন হয়। আর যখন এটা ফ্রিলি ট্রান্সফারেবল যোগ্য হয়, তখন এটা নেগোসিয়েবিলিটি হয়। আর যখন কোন ইনস্ট্রুমেন্ট ইনকমপ্লিট থাকে, একটা চেক ধরেন আপনি সাইন করছেন, টাকার অ্যামাউন্ট দিচ্ছেন কিন্তু কথায় লেখেন নাই, এরকম যদি কোনো ইনস্ট্রুমেন্ট থাকে, সেটা তখন ইনকোহেট ইনস্ট্রুমেন্ট বলে, মানে ব্লাঙ্ক ইনস্ট্রুমেন্ট বলে। Incoherent. What do you mean by incoherent instrument? Incomplement instrument is defined as incoherent instrument. মানে কোনো ইনস্ট্রুমেন্টে যখন কোনো কিছু, ধরেন আপনি ডেট দেন নাই, বা আপনি সিগনেচার দেন নাই, বা অ্যামাউন্ট লিখছেন কথায় লেখেন নাই, এরকম কোন জিনিসকে আপনি ইনকোহেরেন্ট ইনস্ট্রুমেন্ট বলেন। শুধু এটা লিখে দিলে হয়ে যাবে স্যার? এক লাইন লিখলে হবে, আর কিছু লেখা লাগবে না। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এবার আসেন আমরা তিনটা সংজ্ঞা পড়ি। আমাদের যে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের তিনটা সংজ্ঞা আছে, এই তিনটা সংজ্ঞা পড়ি। তাহলে আমরা প্রমিসরি নোটটা কোন কাজে লাগে? প্রমিসরি নোট হলো লোনের ক্ষেত্রে। লোনের ক্ষেত্রে লাগে, এটা আমরা শিখলাম। তাহলে প্রমিসরি নোটের সংজ্ঞা একটা লাইন লেখেন, প্রমিসরি নোট ইজ প্রমিস টু পে। প্রমিসরি নোট ইজ প্রমিস টু পে। কোনখানে আছে স্যার, কিছু আছে? এখানে নেই, লেখা নেই, আমি বলতেছি আপনার লেখেন। ধরেন প্রমিসরি কিছু মনে নেই, এই সংজ্ঞায় কিছু মনে নেই, এখন কি লিখবেন? নোট ইজ এ প্রমিস টু পে, প্রমিস টু পে। মানে প্রমিসরি নোটটা হচ্ছে আমি প্রমিস করলাম আপনাকে টাকা ফেরত দিব। আচ্ছা। ঠিক আছে, জি আচ্ছা। স্যার। এরপরে মনে করেন আপনার ব্রেন ভালো, আপনি এই সংজ্ঞাটা লিখতে পারবেন, সেই ক্ষেত্রে এই সংজ্ঞাটা লিখবেন। এই আরেকটা জিনিস হচ্ছে, আপনি যাই লেখেন না কেন, যদি সেকশন নাম্বার উল্লেখ করে লিখতে পারেন, তাহলে মনে করবে যে না, আপনার বোঝার ক্যাপাসিটি খুব ভালো। তো এটা খুব সহজ সেকশন, 4, 5, 6। প্রমিসরি নোট হচ্ছে 4, বিল অফ এক্সচেঞ্জ 5, আর চেকে হচ্ছে 6। 4, 5, আচ্ছা 4, 5, 6 খুব সহজ সেকশন। 4, এখানে 5, খুব বেশি সেকশন লাগে না, 4, 5, 6
এই 141টা সেকশনের মধ্যে টোটাল আমাদের লাগে হচ্ছে 4, 5, 6, 8, 9, 13 10, 8, 9, 10, 85, 139 আর 141, এই কটা সেকশন হলে আমাদের পড়া হয়ে যায়। মোটামুটি ব্যাংকের কাজ চালানো যায় আর কি। কত কত স্যার? 4 5 6 4, 5, 6, 8 8, 9, 9 10, 10 8 9 85 10 85, 85 আর হচ্ছে 139 139 আর 141। 139টা ইম্পর্টেন্ট। 141। হ্যাঁ, 139টা বেশি ইম্পর্টেন্ট আর কি, সবকটাই এটাতে কি ইম্পর্টেন্ট, যে কটা এটাতে কি বললাম আছে স্যার? সবকটা ইম্পর্টেন্ট। আচ্ছা আচ্ছা, এইবার আমি কি বললাম যে প্রমিসরি নোট হচ্ছে প্রমিস টু পে। আপনার কোনো কিছু মনে নেই সংজ্ঞা, তাহলে আপনি লিখবেন অ্যাজ পার নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881 সেকশন নম্বর 4, এ প্রমিসরি নোট ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট দ্যাট ইজ ডিফাইন অ্যাজ প্রমিস টু পে। শেষ, সংজ্ঞা শেষ। আর ধরেন আপনার ব্রেন ভালো, মুখস্থ রাখতে পারতেছেন, মুখস্থ রাখার শক্তি ভালো, তাহলে এইভাবে লিখবেন, এ প্রমিসরি নোট ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট ইন রাইটিং, ব্র্যাকেটের টুক লেখার দরকার নেই, containing an unconditional undertaking containing signed an by the unconditional maker to pay certain sum of money only to the order or certain person or the bearer of the instrument. আমি একটু বাংলা করে বলি, এই প্রমিসরি নোট হচ্ছে এমন একটা ইনস্ট্রুমেন্ট যেটা একটা আনকন্ডিশনাল আন্ডারটেকিং থাকে, একজন মেকার দ্বারা সাইন করা থাকে, এবং সে বলে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা একটা নির্দিষ্ট ব্যক্তিকে ব্যক্তিকে দিতে হবে। অথবা যে এই ইনস্ট্রুমেন্টটা নিয়ে গেছে তাকে দেওয়ার জন্য। ক্লিয়ার? তাহলে এর যদি ক্যারেক্টারিস্টিক্স আসে, ধরেন এর বৈশিষ্ট্য আসতেছে, তাহলে বৈশিষ্ট্যগুলো এইভাবে স্যার আমরা এখানে লিখতে পারি। আনকন্ডিশনাল আন্ডারটেকিংটা বুঝতেছি না, মানে এখানে তো এই কন্ডিশন আছে যে অমুককে দিবেন, অত টাকা দিবেন, বা বিয়ারকে দিবেন, এটা একটা এইখানে কন্ডিশন না? এইখানে আমরা যখন লোনের ক্ষেত্রে নেই তখন কি অ্যামাউন্ট লিখে নিই না ব্ল্যাঙ্ক চেক নিই? প্রমিসরি তো লিখে নেওয়ার কথা। হ্যাঁ, প্রমিসরি তো আমরা সাধারণত পুরো করে ফেলে না স্যার। প্রমিসরি নোট যখন নিই তখন যে চেকটা নেই, চেকে কি কোনো কিছু লিখে নিই, অ্যামাউন্ট লিখে নিই নাকি ব্ল্যাঙ্ক নেই? না, চেক তো লিখি না, চেক তো ব্ল্যাঙ্ক, যদিও ব্ল্যাঙ্ক অ্যানুয়ালও নেই না, লিখে নেওয়ার। ব্ল্যাঙ্ক নেই কিনা? ব্ল্যাঙ্ক নেই। ব্ল্যাঙ্ক নেন। আর ওই প্রমিসরি নোটটা কি আপনি যে সাইন করে নেন, ওখানে কি পুরাটা যদি কেউ পড়ে নেয় তাহলে কি সে লোন নিতে পারবে? ওই প্রমিসরি নোটটা যদি কেউ পড়ে পুরা, না তার স্যার, পক্ষে যে লোন নেওয়া টার্মস এন্ড সম্ভব? কন্ডিশন, যে টার্মস না এন্ড কন্ডিশন থাকে স্যার, ও পড়তে পড়তে আনকন্ডিশনাল এই কারণে থাকে যে আপনি যদি লোনের টাকা না দেন আপনার এগেনস্টে আমি কেস করতে পারবো, মামলা করতে পারবো, মোকদ্দমা করতে পারবো, ঠিক আছে, কোর্টে যাইতে পারবো, এই জন্য এটা আনকন্ডিশনাল থাকে। মানে আপনার কোনো কন্ডিশন নাই, পুরা কন্ডিশনই আমার, এই জন্য আনকন্ডিশনাল। আচ্ছা ক্লিয়ার? ওকে বুঝছি স্যার, স্যার। ক্লিয়ার। আচ্ছা, এখন এর থেকে দেখেন কতগুলো বৈশিষ্ট্য পেলাম এই সংজ্ঞা থেকে। কি পেলাম? এটা একটা ইনস্ট্রুমেন্ট ইন রাইটিং, 1 নম্বর বৈশিষ্ট্য। লিখিত দলিল। হ্যাঁ, 2 নম্বর এটা আনকন্ডিশনাল আন্ডারটেকিং। আচ্ছা 3 নম্বর জি এটা সাইন বাই দ্য মেকার, একজন সাইন করে। 4 নম্বর এটা কাকে দেয়? পে অফ সার্টেন সাম অফ মানি, নির্দিষ্ট কাউকে দেয়। হয়েছে না 4টা বৈশিষ্ট্য? জি হ্যাঁ, 5 জি নম্বরটা স্যার। দেখেন, 5 নম্বরটা লেখেন, ইট শুড বি স্টাম্পড। ইট শুড শুড বি বি স্টাম্পড, স্টাম্পড। হ্যাঁ জি। এই 5টা, এই ক্যারেক্টারিস্টিক্স 5টা হয়ে গেল। একটা সংখ্যা পড়লে 1 2 5টা 3 ক্যারেক্টারিস্টিক্স 4 হয়ে গেল। 5। হয়েছে কিনা? বুঝছি স্যার। হুম? আচ্ছা, আর এখানে 2টা পার্টি থাকে, একটা মেকার একটা পেই, একজন সাইন করে আরেকজন নির্দিষ্ট করে দেয় যে তাকে দিবেন। আচ্ছা, এইবার আসেন বিল অফ এক্সচেঞ্জের সংজ্ঞায়। আগের যে সংজ্ঞাটা পড়ছেন না, ঠিক জি সেম সংজ্ঞা, শুধু এখানে আনকন্ডিশনাল আন্ডারটেকিং এর এখানে অর্ডারটা বসায় দেন। কোনটা স্যার? আগে আচ্ছা যে আনকন্ডিশনাল এখানে যে সংজ্ঞাটা পড়লাম, আনকন্ডিশনাল আন্ডারটেকিং বাদ দিয়ে এখানে শুধু আনকন্ডিশনাল আন্ডারটেকিং, আর এখানে জি দিবেন আনকন্ডিশনাল অর্ডার, আর কিছু না। অর্ডার। অর্ডার, ওই আন্ডারটেকিং যে অর্ডার বসাবেন,
আর বাকি সব সংখ্যা সেম। আচ্ছা সহজ হয়ে গেল না নুরুল করিম ভাই? জি স্যার জি স্যার একটা বলে দিলে আগের মতো বৈশিষ্ট্য 5টা লিখতে পারবেন না? পারবো স্যার। একটা ইনস্ট্রুমেন্ট রাইটিং, একটা আনকন্ডিশনাল অর্ডার সাইন্ড বাই দ্য মেকার, ডিরেক্ট টু সার্টেন সাম পারসন, পারবেন না লিখতে? পারবো পারবো স্যার। হয়ে গেল, এই সংখ্যা এখানে দেখেন দুইটা স্ট্যাম্প, মুখস্থ হয়ে গেছে। এটাতে স্ট্যাম্প লাগবে না স্যার? এটা স্ট্যাম্প লাগবে না, এটা তো আচ্ছা আনকন্ডিশনাল অর্ডার, এটা তো কন্ডিশন আন্ডারটেকিং না। অর্ডার মানে কি? আচ্ছা এটা অর্ডার কেন বলতেছে বলেন তো? জানি না। এটা ফরেন এক্সচেঞ্জের ক্ষেত্রে ইউজ হয়। ডলার রেট আপ ডাউন করে না? জি করে স্যার। তো এক্সচেঞ্জ রেট তো আপ ডাউন করে, এটা তো কেউ হাতে আছে? না। এটা তো ইন্টারন্যাশনাল, এই জন্য এটাকে আনকন্ডিশনাল অর্ডার বলে। ক্লিয়ার? জি স্যার, তাহলে স্ট্যাম্প লাগাইতে হবে আন্ডারটেকিং যেখানে, ওখানে স্ট্যাম্প লাগাইতে হবে। ওখানে ওখানে স্ট্যাম্প লাগাইতে হবে। বুঝছি স্যার। আচ্ছা, দেখেন কত সুন্দর বৈশিষ্ট্য পড়া হয়ে গেছে দুইটা সংজ্ঞার। আওলাদ আছেন নাকি? জি স্যার। বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এবার আসেন চেক। এখন স্যার এখানেও তো যে ড্রয়ার, ড্রয়ি, অ্যাকসেপ্টর, পেই এটা তিনজন আছে। থাকবে, পার্টি থাকবে, তো এখানে একটা পার্টি থাকবে, ড্রয়ার, ড্রয়ি, অ্যাকসেপ্টর, পেই, এটা এখানে সাইডে তিনজন দেওয়া যায়। থাকবে আর কি। হ্যাঁ, এখানে তিনজন থাকবে পার্টি। এখানে এটা সাইডে, এটা সাইডে এখানে স্যার। পার্টি কেন বেশি থাকবে? কারণ এখানে এক্সপোর্টার ইম্পোর্টার জড়িত থাকে। আগেরটার ক্ষেত্রে তো শুধুমাত্র একজন লোন নেয় আর আপনি লোন দেন, জি দুইটা আর এটা তো পারি। ফরেন এক্সচেঞ্জের ব্যবসা। এখানে তাহলে ব্যাংকার থাকবে, এক্সপোর্টার থাকবে, ড্রয়ার, ড্রয়ি, ইম্পোর্টার অ্যাকসেপ্টর, থাকবে, পেই। হুম, আর যে পে বুঝছি করবে। ঠিক আছে? বুঝছি স্যার। জি স্যার। আচ্ছা, আর চেকের ক্ষেত্রে সেকশন 6। সেকশন নাম্বার 6, a check is a bill of exchange drawn on a specified banker, not expressed to the payable otherwise than on demand. এটা কি বলছে? চেক ইজ এ বিল অফ এক্সচেঞ্জ ডন অন এ স্পেসিফাইড ব্যাংকার, একটা ব্যাংকারের উপরে দেওয়া হয়, সে যতক্ষণ পর্যন্ত এটা ডিমান্ড না করা হয় ততক্ষণ পর্যন্ত দিবে না। চেক যদি আপনার কাউন্টারে না আসে আপনি দেবেন? না। চেক যদি ক্লিয়ারিং এ না আসে দেবেন? না। দেবেন না, এই কথা বলছে আর কি এখানে। তাহলে বিল অফ এক্সচেঞ্জ যদি হয়, এটা যদি একটা বিল অফ এক্সচেঞ্জ হয়, বিল অফ এক্সচেঞ্জের ক্ষেত্রে আমরা 4টা জিনিস পাইছিলাম না? বুক ক্যারেক্টারিস্টিক্স, ড্রয়ার, ইনস্ট্রুমেন্ট এন্ড রাইটিং, জি আনকন্ডিশনাল অর্ডার, জি হ্যাঁ, টু পে সাইন, টু পে এ সার্টেন সাম অফ মানি সাইন্ড বাই দ্য মানে মেকার। 4টা বৈশিষ্ট্য পাইছিলাম না? তাহলে জি চেকের ক্ষেত্রে 4টা বৈশিষ্ট্য আসবে। স্যার বিল অফ এখানে শুধু এক্সচেঞ্জের ক্ষেত্রে কি স্যার পেই সার্টেন থাকে নাকি? পেই যে প্রদান করবে, ব্যাংক। জি জি। পেই হচ্ছে একজন ড্রয়ার, পেই কে? আলাদ বলেন। পেই হচ্ছে স্যার ব্যাংক স্যার। হ্যাঁ, তাহলে আওয়াল বলেন, আওয়াল বলেন পেই কে? এই হচ্ছে স্যার ব্যাংকার। পেই ড্রয়ার কে হবে? ড্রয়ার ড্রয়ার হলো যে ইম্পোর্টার হে। চেকের ক্ষেত্রে বলতেছি, চেকের ক্ষেত্রে ও স্যার কাস্টমার। ড্রয়ার হচ্ছে Account- কাস্টমার, আর ড্রয়ার ড্রয়িং হলো, ড্রয়িং হলো ব্যাংক। ব্যাংকার, ব্যাংক। হুম, ড্রন ঠিক অন করে বলেন, ঠিক করে স্পেসিফিক বলেন। ব্যাংকার। সব ব্যাংকাররা বসে যে রয়েছে কিন্তু। যে যে ব্যাংক থেকে স্যার ড্র হবে সে হচ্ছে স্যার ড্রয়িং। সব ব্যাংকাররা বসে রয়েছে কিন্তু। স্যার যিনি ঠিক করে চেক বলেন। যিনি পেমেন্ট রিসিভ করবো উনি হচ্ছে ড্রয়িং। যাকে টাকা দেওয়া হবে ও হলো ড্রয়িং, আর ড্রয়ার হলো ব্যাংকার, ব্যাংক। ড্রয়ার হচ্ছে যে চেকটা সাইন করবে, আচ্ছা মেকার। মেকার মেকার। যে চেকটা সাইন করবে। আমি চেকটা সাইন করে দিলাম, আওলাদ যান টাকা তুলে নিয়ে আসেন, তাহলে আপনার ড্রয়ার। ঠিক আছে? আমি ড্রয়ার।
আওলাদ গুলো ব্যাংকে, ঠিক আছে? আবার হলো ড্রয়িং, ব্যাংক, ব্যাংক, ড্রয়িং। আর ড্রয়িং, আওলাদ টাকাটা পাইলো, প্রাপক আওলাদ, পেই পেই, প্রাপক। করবো না, ঠিক সবগুলো ব্যাংকার বসে রয়েছে এখানে, সব আউলে গেছে আর কিছু। সব আওলায় গেছে, ঠিক আছে? ড্রয়ার হলো যে সাইন পেই, পেই, হচ্ছে, আওলাদ। পেই কি জিনিস? পেই মানে কি? যে টাকা পাইছে। প্রাপক স্যার, প্রাপক। প্রাপক। তাহলে কি ভুল হচ্ছে কেন? হ্যাঁ স্যার, হ্যাঁ, আওলা গেছে স্যার। আওলা গেছে। আওলাদ যদি আওলা যায়, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। এখন চেক কয় প্রকার? জেনারেলি চেক হচ্ছে দুই প্রকার। জেনারেলি চেক বিয়ার আছে, দুই প্রকার, একটা অর্ডার বিয়ারার চেক, আর একটা অর্ডার চেক। আর একটা হচ্ছে অর্ডার চেক। আমরা এই যে চেক, একটা চেকের চিত্র দেখা যায় এখানে, চেকের চিত্রটা দেখা জি যায়। স্যার, সবাই আমরা জানি এই সম্পর্কে, কারণ আমরা রেগুলার ব্যাংকার, এটা জানি। তারপরও বেয়ারার চেকটা হচ্ছে এরকম একজনের নাম উল্লেখ করা হয়েছে, অথবা সেলফ লেখে অথবা ক্যাশ লেখে, এবং এই বিয়ারার শব্দটা কাটে না। এই যে জি একটা পে টুর পরে অর অথবা বিয়ারার লেখা থাকে, আছে, বিয়ারার শব্দটা যখন কাটে না, তখন সেটা হচ্ছে যে কেউ টাকাটা তুলতে পারে, জি স্যার, যে কেউ টাকাটা তুলতে পারে। করিম গেল না, সলিম গেল না, যেই গেল, আলাদ গেল না, আওয়াল গেল না, ওয়ারিস গেল, ঠিক আছে, যে গেল সেই টাকাটা তুলতে পারবে, সেটা হচ্ছে বিয়ারার চেক। আর যখন এই বিয়ারার কথাটা কেটে দেবে, বিয়ারার কথাটা কেটে দিবে এবং করিমের নাম লেখা থাকবে, মানে করিমই টাকাটা নিবে, সেটা এখানে হচ্ছে স্যার অর্ডার। আমি যে করিম এটা প্রমাণের জন্য কিছু লাগবে ব্যাংকে, ন্যাশনাল আইডি নিয়ে যেতে হবে, ন্যাশনাল আইডি। ওই প্রমাণের জন্য। হ্যাঁ, ঠিক আমার আছে। করিমের সাইন যদি স্যার এই যে ড্রয়ারে ভেরিফাই করে দেয় তাহলে হবে। হ্যাঁ, ডলার ভেরিফাই করে দিলে হবে। আচ্ছা, আচ্ছা, এই চেক যে দুই প্রকার, এটা হচ্ছে বেসিক্যাল, জেনারেলি হচ্ছে চেক ওপেন চেক আর হচ্ছে ক্রস চেক। তো ওপেন চেকের দুই ভাগে ভাগ করে, একটা বিয়ারার চেক এবং অর্ডার চেক। চেক যে দুই প্রকার, ওপেন চেক আর ক্রস চেক। তো ওপেন চেক হচ্ছে কাউন্টার পেমেন্ট চেক, যেটা কাউন্টারে পেমেন্ট করা হয়। ওপেন চেক গুলা কাউন্টারে পেমেন্ট করা হয়, আর ক্রস চেককে কাউন্টারে ক্রস পেমেন্ট চেক করা হচ্ছে হয়। হয়তো ক্লিয়ারিং আসবে না ট্রান্সফার ক্লিয়ারিং হবে। বা ট্রান্সফার। ক্লিয়ারিং বা ট্রান্সফার, হ্যাঁ। তো ক্রস চেকের ক্ষেত্রে ক্রস চেক আবার দুই প্রকার, একটা জেনারেল ক্রসিং, একটা স্পেশাল ক্রসিং। জি, ক্রস চেক আবার দুই প্রকার, একটা জেনারেল ক্রসিং, একটা স্পেশাল ক্রসিং। স্পেশাল ক্রসিং। হ্যাঁ, যে চেকের মধ্যে কোনো ব্যাংকের নাম উল্লেখ থাকে না, সেটাকে বলা হচ্ছে জেনারেল ক্রসিং। জি, যে চেকের মধ্যে, মানে এই যে চেকটা, এই চেকের এই কর্নারে, বাম কর্নারে দুটো দাগ দিয়ে, বাম কর্নারে যে দুটো আমরা আড়াআড়ি, দাগ দিই, দাগ দিয়ে জি, ক্রস দিয়ে আমরা অ্যাকাউন্ট পে এন্ড কোম্পানি, অ্যাকাউন্ট পে অনলি, পেজ অ্যাকাউন্ট, এরকম কথাবার্তা লিখি এবং কোনো ব্যাংকের নাম উল্লেখ করি না, সেই চেককে বলা হচ্ছে জেনারেল ক্রসিং। জি, আর যেখানে ব্যাংকের নাম উল্লেখ করা থাকবে, সেটাকে বলা হচ্ছে স্পেশাল ক্রসিং। স্পেশাল ক্রসিং। স্যার এখানে ক্লজের মধ্যে স্যার নট নেগোশিয়েবল লেখা থাকলে এটার ক্ষেত্রে আমরা কি করবো স্যার? নট নেগোশিয়েবল মানে আপনি এটা আর কেউর সাথে নেগোশিয়েট করতে পারবেন না, মানে এটাতে আর এন্ডোর্সমেন্ট করা সম্ভব না। মানে মানে আপনি এন্ডোর্স করে যে পেইটা আরেকজনকে হচ্ছে দিবেন, স্পেসিফিক, পেই স্পেসিফিক, স্পেসিফিক। আপনি এন্ডোর্স করে যে আরেকজনকে দিবেন, এটা রেস্ট্রিক্টেড, রেস্ট্রিক্টেড ক্রসিং, মানে এটা আপনি আর কাউকে দিতে পারবেন না। এই জিনিসটা আপনি স্যার একটু বুঝাবো, উদাহরণ দিন স্যার, বুঝাই বলেন তো স্যার। যেমন ধরেন, আপনি নট নেগোশিয়েবল বলে ওই জি, যে অ্যাকাউন্ট পে যে চেকগুলো দিন আমরা, অ্যাকাউন্ট পে, জি স্যার, জি, হ্যাঁ। এই অ্যাকাউন্ট পে চেকগুলোকে বেসিক্যালি নট নেগোশিয়েবল চেক বলে। অ্যাকাউন্ট পে আচ্ছা, চেকগুলোর ক্ষেত্রে মূলত নট নেগোশিয়েবল চেক বলে, মানে এই চেকগুলো কেউ সাথে নেগোশিয়েট করা সম্ভব হয় না, রেস্ট্রিক্টেড ক্রসিং বলে এটাকে। এটাকে বলে রেস্ট্রিক্টেড ক্রসিং। এই যে আমি লাস্টে বলে দিচ্ছি, এটা এই অ্যাকাউন্ট পে চেককে অনেক সময় রেস্ট্রিক্টেড ক্রসিং বলে, মানে এটা আর কোনো সময় আর এন্ডোর্স করা সম্ভব হয় না। অ্যাকাউন্ট পে চেককে অনেক সময় রেস্ট্রিক্টেড ক্রসিংও বলা হয়ে থাকে।
এই চেক কাকে বলে, চেক কয় প্রকার, এবং চেকের এই প্রকার নিয়ে কেউ কোনো সমস্যা আছে? আর না স্যার, পারবো না লিখতে? এই পারবো স্যার বহির্ভাষা ইনশাল্লাহ। লেখার দরকার নাই। জেনারেল ক্রসিং আসলে শুধুমাত্র এই লিখবেন যে চেকের ভিতরে কোনো ব্যাংকের নাম উল্লেখ থাকে না, এবং এই 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 ফর্মে থাকে, এইভাবে থাকে, অ্যান্ড কোম্পানি এইভাবে থাকে, অ্যাকাউন্ট পে, এইটাকে বলে জেনারেল ক্রসিং। যেটাতে ব্যাংকের নাম উল্লেখ থাকে সেটাকে বলা হচ্ছে স্পেশাল ক্রসিং। স্পেশাল ক্রসিং। আর যদি রেস্ট্রিক্টেড ক্রসিং কোনো সময় এসে থাকে, বাই চান্স আসার কথা না, তাহলে অ্যাকাউন্ট পে চেককে রেস্ট্রিক্টেড ক্রসিং বলা হয়ে থাকে। অ্যাকাউন্ট পেজ একটি রেস্ট্রিক্টেড ক্রসিং বলে। হ্যাঁ। আচ্ছা স্যার, আচ্ছা, এর মধ্যে ওই যে স্পেশাল ক্রসিং এর মধ্যে একটা সিল আছে দেখা যাচ্ছে, ওই যে নট নেগোশিয়েবল অ্যাকাউন্ট পেই, একটা শেষটা যমুনা উদাহরণ। ব্যাংক লিমিটেড নট জি নেগোশিয়েবল অ্যাকাউন্ট পে, মানে আর ফার্দার কোনো ইনভেস্টমেন্ট করা হবে না। আমরা ইনভেস্টমেন্ট যখন পড়াবো এই সম্পর্কে আলাপ করবো না। ইনভেস্টমেন্টের যে 5টা ভাগ আছে ওই স্যার সময় আপনাদের আর একটু বুঝাই দিব। এটা মানে কি স্যার, এটাও বুঝাই স্যার যে শুধু যমুনা ব্যাংক থেকে মানে ওই পেমেন্ট ব্যাংকের মাধ্যমেই করতে হবে, হবে? ওই ব্যাংকের ব্যাংকের জি নাম জি মানে ওই ব্যাংকের জি মাধ্যমেই জি হবে। হ্যাঁ, আচ্ছা। এবং যমুনা ব্যাংক আর কোনো অন্য কোনো ব্যাংকের সাথে নেগোশিয়েট করতে পারবে না এটা। মানে ওটার উপর আর কোনো এন্ডোর্সমেন্ট হবে না আর আর কোনো স্যার? ইনভেস্টমেন্ট, ফার্দার ইনভেস্টমেন্ট হবে না, এটা ওইখানে স্টপড, রেস্ট্রিক্টেড ইনভেস্টমেন্ট বলে এটাকে। মানে ওনারা যে এন্ডোর্সমেন্ট করলো যমুনা ব্যাংক, ওটাই শেষ। ওটাই শেষ, ওটাই লাস্ট স্টেজ। আচ্ছা আচ্ছা, এখন এই জেনারেল ক্রসিং আর স্পেশাল ক্রসিং এর যদি ফিচার আসে বা যদি আমাদের ক্যারেক্টারিস্টিক্স আসে, লিখতে পারবো না? একটা একটা করে বলেন। নুরুল করিম ভাই প্রথমে বলেন একটা, জেনারেল ক্রসিং এর একটা বলেন, স্পেশাল ক্রসিং একটা বলেন, ক্যারেক্টারিস্টিক্স ফিচার বলেন। জেনারেল ক্রসিং এ স্যার এ থাকে না, ওই যে ব্যাংকের নাম উল্লেখ থাকে না, ওপেন থাকে। ভেরি গুড। স্পেশাল ক্রসিং এ? আর স্পেশাল ক্রসিং এ ব্যাংকের নাম উল্লেখ থাকে অথবা ব্যাংক ব্রাঞ্চের নাম উল্লেখ থাকে, এরকম। আচ্ছা, আর ইসে বলেন, আওলাদ বলেন। স্যার এটাই আর কি স্যার, সেম। না সেম আর না, আরো নট আরো আরো আছে, নেগোশিয়েবল আরো বলেন। স্যার হচ্ছে জেনারেল ক্রসিং এর ঘুরাই ক্ষেত্রে বলেন, ঘুরাই বলেন, ঘুরাই বলেন, ওই যে নুরুল করিম যে কথাটা বলছে এটা আপনি জি ঘুরাই স্যার, বলেন। জেনারেল ক্রসিং এর ক্ষেত্রে স্যার এন্ডোর্স করার অপশন আছে আর কি স্যার। নুরুল করিম যে কথাটা বলছে এটা ঘুরাই বলেন। জেনারেল ক্রসিং এ ধরেন ব্যাংকের নাম যদি উল্লেখ থাকে না, যে কোনো ব্যাংকে জমা দিতে পারবে, যে কোনো অ্যাকাউন্ট, ওই সেটাই অ্যাকাউন্টে। আর কি। ভেরি গুড। হ্যাঁ, আর আর স্পেশাল ক্রসিং এ যখন যে কোনো ব্যাংকে জমা, যে কোনো ব্যাংকের যে মাধ্যমে কোনো হবে না, ব্যাংকে পারবে না, ওই যে স্পেসিফিক ব্যাংকের ব্যাংকে জমা দিতে হবে। স্পেসিফিক ব্যাংকের মাধ্যমে হবে। ওই অ্যাকাউন্টে জমা দিতে হবে। আর স্পেসিফিক ব্যাংকে জমা জেনারেল দিতে হবে। ক্রসিং এর ক্ষেত্রে যদি নট নেগোশিয়েবল অ্যাকাউন্ট পে লেখা না থাকে তাহলে সেটা জি চেঞ্জ করা সম্ভব। সেটাই সেটা বলতেছি স্যার, চেঞ্জ করা এন্ডোর্সমেন্টের সম্ভব। সুযোগ হ্যাঁ, আছে স্যার। চেঞ্জ করার সুযোগ আছে, স্পেশাল ক্রসিং কোনো সুযোগ নাই জি চেঞ্জ করার জন্য। জি স্যার। স্যার, এই আর যে চেঞ্জ জেনারেল করার সুযোগ ক্রসিংটা আছে, এটা স্যার কোনটা সুযোগ চেঞ্জ করার সুযোগ আছে স্যার, এটা একটু তো যদি ব্ল্যাঙ্ক থাকে, যদি যদি ব্ল্যাঙ্ক থাকে তাহলে সুযোগ আছে না? আচ্ছা আচ্ছা এই জি যে ব্ল্যাঙ্কটা সুযোগ আছে না? আচ্ছা আছে না? আচ্ছা স্যার। আচ্ছা, এখানে তো একটা ব্ল্যাঙ্ক থাকতেছে না, সবই তো ব্যাংকের নাম উল্লেখ করা। জি স্যার। আচ্ছা, এরপরে জেনারেল ক্রসিং তাহলে কি স্পেশাল ক্রসিং থেকে একটু রিস্কি বেশি না? যেহেতু সুযোগ আছে, চেঞ্জ করা যায়, জি জি স্যার। তাহলে এটা একটু রিস্কি বেশি। স্পেশাল ক্রসিং রিস্ক কম, রিস্ক ফ্রি। এই দেখেন 4-5টা কিন্তু আপনারাই বলে দিলেন। আজকে তো মানে আর পড়া পড়া লাগবে না বাসায়, আর যেগুলো সহজ আছে তো স্যার, সহজ আছে না? যদি আচ্ছা যদি যেভাবে বলছেন এভাবে লিখে দিতে পারলে তাহলে হয়ে গেল শেষ। আচ্ছা আচ্ছা। এখানে ওই যে হু ক্যান ক্রস এ চেক, তো আচ্ছা, ক্রস চেক ক্রস করতে পারে কারা কারা? যে জয়ার পারবে, যে যে ইস্যু চেকটা করবে সাইন সে করে পারবে। সে পারবে, যে চেকটা হোল্ড করতেছে সে পারবে, ব্যাংকার পারবে। হুম, তো মানে যদি একটা ব্ল্যাঙ্ক চেক থাকে যে হোল্ড করে, যে চেকটা ধরেন আমাকে একটা চেক দিলেন আপনি, একটা ব্ল্যাঙ্ক চেক, তা আপনি তো জি, ড্রয়ার ছিলেন, আলাদা ড্রয়ার ছিলেন, আমাকে একটা ব্ল্যাঙ্ক চেক দিলেন, আমি হোল্ডার, আমি আরেকজনের নাম উল্লেখ করে টাকাটা তাকে দিতে বলতে পারি না? তো যদি কারোর নাম উল্লেখ না থাকে তাহলে পারি, তাহলে হোল্ডার যে সে পারবো। পারে চেক ক্রস করতে। এখন ধরেন ব্যাংকার, যে ব্যাংকার সেও তো এটার স্পেশাল ক্রস করে আবার আবার সে উত্তোলন করতে পারে টাকাটা। জি তাহলে তিনজনই পারে, ড্রয়ারও পারে, হোল্ডারও পারে, ব্যাংকারও পারে। এটা হচ্ছে বিশেষ ক্ষেত্রে ক্ষেত্রে পারে আর কি, ক্ষেত্রে ক্ষেত্রে পারে। স্যার স্যার ব্যাংকারের ক্ষেত্রে কি অনুমতি লাগবে না কাস্টমারের স্যার?
আপনি তো প্রমোজনী নোটের ব্যাংকার ক্ষেত্রে তো ওই অনুমতি যে দিয়ে দিচ্ছেন। ব্যাংকের সিল মারছে যে এটাই তো আচ্ছা আচ্ছা এই ক্রসিং এর মতো। প্রমোজনী নোটের ক্ষেত্রে তো আপনি দিয়ে দিচ্ছেন অনুমতি। আচ্ছা আচ্ছা, এরপরে প্রমোজনী নোট এবং বিল অফ এক্সচেঞ্জ, এইটার অনেক সময় আমাদের আহ পার্থক্য আসতে পারে পরীক্ষায়। হুম, তো পার্থক্য আসলে আমরা প্রথমত পরীক্ষায় ওই যে যেভাবে সংজ্ঞা পড়ছি ওই সংজ্ঞা অনুসারে লেখার চেষ্টা করব। সংজ্ঞা অনুসারে লেখার চেষ্টা করব। কিভাবে লেখার চেষ্টা করব? এটা হচ্ছে বইয়ের ভাষা, এখানে যেটা দেওয়া আছে বইয়ের ভাষা। আমি যদি আপনাদেরকে এইভাবে না দিতাম তাহলে আপনার অনেকে অনেক পণ্ডিত থাকে, সে পণ্ডিত আবার বই খোঁজে যে স্যার কি বললো। তো আপনারা এইভাবে লিখবেন, আমি যেভাবে বলতেছি এইভাবে লিখবেন। লিখবেন যে প্রমোজনী নোটের ক্ষেত্রে এইটা হচ্ছে সেকশন নাম্বার 4-এ, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট সেকশন নম্বর 4-এ এটা ডেফিনেশন আছে। আর বিল অফ এক্সচেঞ্জের সেকশন নম্বর 5-এ একটা পার্থক্য হয়ে গেল কিনা? জি, প্রমোজনী নোটটা হচ্ছে আনকন্ডিশনাল আন্ডারটেকিং, বিল অফ এক্সচেঞ্জ হচ্ছে আনকন্ডিশনাল অর্ডার। আনকন্ডিশনাল অর্ডার। প্রমোজনী নোটটা জেনারেলি ইউজ হয় লোনের ক্ষেত্রে, বিল অফ এক্সচেঞ্জটা জেনারেলি ইউজ হয় ফরেন এক্সচেঞ্জের ক্ষেত্রে, কারেন্সি ডিলিং এর ক্ষেত্রে। প্রমোজনী নোটে দুইটা পার্টি থাকে, একটা ড্রয়ার অ্যান্ড পেই অথবা মেকার অ্যান্ড পেই। আর বিল অফ এক্সচেঞ্জের ক্ষেত্রে তিনটা পার্টি থাকে, ড্রয়ার, ডই অ্যান্ড চারটা পেই। পক্ষ, তিনটা অথবা চারটা চারটা পক্ষ না পক্ষ। স্যার? চারটা। দুইয়ের অধিক পার্থক্য থাকে, দুইয়ের অধিক পার্টি থাকে। আচ্ছা স্যার। ঠিক আছে, তাহলে কি 4টা পার্থক্য হয়েছে? হয়ে গেছে স্যার, আর লাগবে না, আর মুখস্থ করার দরকার আছে? এটা পড়ার দরকার আছে? দরকার নেই। না স্যার। আচ্ছা, এখন বইয়ের ভাষা পড়বেন না আপনারা কোনটা পড়বেন এটা এখন নিজেরা চিন্তা করে দেখেন। এরপরে যান চেক অ্যান্ড বিল অফ এক্সচেঞ্জ। এটা হচ্ছে সেকশন নাম্বার 6-এ বলা আছে, বিল অফ এক্সচেঞ্জ সেকশন নাম্বার 5-এ বলা আছে। আচ্ছা, বিল অফ এক্সচেঞ্জ হচ্ছে আনকন্ডিশনাল অর্ডার, চেক আনকন্ডিশনাল অর্ডার, বাট এটার কয়েক রকম পার্থক্য আছে। এটা 2 রকম পার্থক্য আছে, একটা হচ্ছে ওপেন চেক, একটা হচ্ছে ক্রস চেক। বিল অফ এক্সচেঞ্জ কাউন্টারে পেমেন্ট হয় না, চেক কাউন্টারে পেমেন্ট হয়। ঠিক আছে, তো চেকের ক্ষেত্রে পার্টি অনেকগুলো থাকতে পারে, যেমন ড্রয়ার থাকতে পারে, হোল্ডার থাকতে পারে, আবার ব্যাংকারও থাকতে পারে। আর বিল অফ এক্সচেঞ্জের ক্ষেত্রে চেকটা হচ্ছে জেনারেল ব্যাংকের ক্ষেত্রে ইউজ হয়, বিল অফ এক্সচেঞ্জ হচ্ছে ফরেন এক্সচেঞ্জের ক্ষেত্রে ইউজ হয়। হ্যাঁ, চেক ক্রস করা সম্ভব হয়, চেককে ক্রস করা যায়, বিল অফ এক্সচেঞ্জকে ক্রস করা যায় ক্রস না। করা যায় না। আচ্ছা, চেক রেটের সাথে সম্পৃক্ত না, কোনো ডলার রেটের সাথে সম্পৃক্ত না, বিল অফ এক্সচেঞ্জ ডলার রেটের সাথে সম্পৃক্ত। আর কিছু লাগবে? এখানে স্যার খালি স্যার নো স্ট্যাম্প, স্ট্যাম্প ফিক্সেশন ইজ রিকোয়ার্ড ফর চেক, চেকের মধ্যে। বলেন। আর হলো বিল অফ এক্সচেঞ্জে হচ্ছে লাগে, স্ট্যাম্প লাগে। স্ট্যাম্প লাগে, হ্যাঁ, ভেরি গুড। চেক স্ট্যাম্প লাগে না, স্ট্যাম্প চেক স্ট্যাম্প লাগে, লাগে আবার না। অনেক সময় লাগে না। স্ট্যাম্প লাগে, অনেক সময় লাগে না, এটা দিলে হয় না দিলে হয়। তবে এটা না না দিলেই বেশি ভালো, কারণ বিল অফ এক্সচেঞ্জ স্ট্যাম্প লাগবে এরকম কোনো ম্যান্ডেটরি নাই। আচ্ছা, প্রমোজনী নোটের ক্ষেত্রে স্ট্যাম্প লাগবে, ওটা আচ্ছা প্রমোজনী নোটের ক্ষেত্রে লিখতে পারেন। তা এটা কি মোটামুটি বোঝা গেছে পার্থক্যগুলা? জি স্যার। মনে হয় না আর বইয়ের ভাষা দরকার আছে? স্যার এই যে এই চেক হলো, এই চেক ইজ অলওয়েজ পেয়েবল অন ডিমান্ড, আর বিল অফ এক্সচেঞ্জ মে বি পেয়েবল অন ডিমান্ড অর অন দি এই এক্সপায়ারি অফ কথাগুলো দ্য। তো লেখার দরকারই নাই। এটা একটু সংক্ষেপে কি করবো স্যার? আচ্ছা, লিখতে চাইলে লেখেন, লিখতে চাইলে লেখেন। না, সংক্ষেপে চেক হলো অন ডিমান্ড পেমেন্ট হয়। এটা লিখতে যাচ্ছেন, হ্যাঁ, চেক ইজ অলওয়েজ পেয়েবল অন ডিমান্ড আর বিল অফ এক্সচেঞ্জ মে বি পেয়েবল অন ডিমান্ড অর অন দ্য এক্সপায়ারি অর ফিক্সড পিরিয়ড, কারণ এটা তো এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের সাথে জড়িত, এটা জি। ডেট থাকে, একটা এক্সপায়ারি পিরিয়ড থাকে। আচ্ছা, মোটামুটি অন 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 ডিমান্ড হবে না, নাকি না অন না, এটা ডিমান্ড হবে, অন এক্সপায়ারিতে ডিমান্ড হবে? হইতে পারে, আবার এক্সপায়ারি ডেটের সাথে রিলেটেড। এক্সপায়ারিতে হতে পারে, দুইটাই হতে পারে, বুঝছি স্যার। হ্যাঁ, ফিক্সড পিরিয়ডও থাকে অনেক সময়। জি। কারণ আপনার লেটার অফ ক্রেডিট কিভাবে থাকবে, ইরেভোকেবল থাকবে লেটার অফ ক্রেডিট নাকি আসলে কোন ভাবে থাকবে আপনার লেটার অফ ক্রেডিট, তার উপর ডিপেন্ড করতেছে, তাই না? যদি ইউজার্স লেটার অফ ক্রেডিট থাকে, আপনার যদি ইউজার্স লেটার অফ ক্রেডিট থাকে, তাহলে সেই ক্ষেত্রে তো আপনার ওই 30 ডেজ, 60 ডেজ, 180 ডেজ এরকম আপনার উল্লেখ থাকবে, তাহলে জি, ফিক্সড পিরিয়ড থাকবে। লেটার অফ ক্রেডিট জানেন তো? জি স্যার। লেটার অফ ক্রেডিট কয় প্রকার? এটা তো জানি না স্যার। 2 প্রকার স্যার, কি কি? ইম্পোর্ট আর এক্সপোর্ট স্যার। ওই ম্যাম মাথা গ্যাস।
লেটার অফ ক্রেডিট দুই প্রকার, একটা হচ্ছে রিভোকেবল লেটার অফ ক্রেডিট আর একটা ইরেভোকেবল লেটার অফ ক্রেডিট। রিভোকেবল লেটার অফ ক্রেডিট হচ্ছে ঠিক আছে যেটা নির্দিষ্ট থাকে অ্যামাউন্ট, সেটা রিভোকেবল লেটার অফ ক্রেডিট রিভোকেবল। থাকে, যেমন আচ্ছা, ট্রাভেলার চেক এইগুলা। আর যেটা নির্দিষ্ট থাকে না, এক্সচেঞ্জ রেটের উপর আপ ডাউন করে, সেটাকে বলে ইরেভোকেবল লেটার অফ ক্রেডিট। আল্লাহ ভালো করে পাস করো, ক্রেডিটের ক্লাস নিবো আমি সেকেন্ড পার্টে। হুম, সেখানে পুরোপুরি বলবো আর কি ইনশাল্লাহ। ঠিক আছে, তো এবার ওই যে ক্রেডিটের ক্লাস নিচ্ছি সেকেন্ড পার্টে, বুঝছো? তো মোটামুটি ওই পাস করে ক্রেডিটে ক্লাস করবো, দেখবে ব্যাংকের সব জানা হয়ে গেছে। আর ফরেন এক্সচেঞ্জটা এবার সুযোগ পাই নাই, মানে আমার সময় হয় নাই, মানে ফরেন এক্সচেঞ্জটা নিতাম। তো যাও, এরপর হচ্ছে ড্রয়ার এবং ড্রয়িকে আমরা অলরেডি পড়ে ফেলছি এগুলা। হুম, যে স্বাক্ষর করে হে হলো ড্রয়ার। এই যে ড্রয়ার ইজ দ্য পার্সন হু মেক্স দ্য ইনস্ট্রুমেন্ট, সেকশন নম্বর 7-এ বলা আছে। জি। দি পার্সন আর অন হুম দ্য ইনস্ট্রুমেন্ট ইজ ড্রন অ্যান্ড হু ইজ আলটিমেটলি লায়াবল টু পে, সেকশন নম্বর 7-এ বলা ব্যাংক, আছে। ব্যাংক মানে যে পে করে হে হলো ড্রয়ি। হ্যাঁ, যে আমরা আমরা যার কাছে দিই, আমরা চেকটা সাইন করে যে ব্যাংকের কাছে দিই, ব্যাংক যে আমাদের কাছে দেয়, আমার টাকা দেয়, সে হচ্ছে ড্রয়ি। আচ্ছা। আর পেই কে হবে? যে আলাদা টাকাটা নিবে রিসিভার। রিসিভার। রিসিভার হচ্ছে পেই। এই যে হোয়েন হোয়েন ড্রয়ি ক্যান বি পেই, এটা অনেক সময় আসতে পারে। ড্রয়ি কিভাবে পেই হতে পারে? দুইটা তো আলাদা পার্সন, একটা ব্যাংক জি, আর একটা হচ্ছে কাস্টমার। রিসিভার, কাস্টমার। দি ব্যাংক ক্যান বি পেই হোয়েন দ্য চেক ইজ ইস্যুড রাইটিং ইয়ারসেলফ মিনিং ব্যাংক। আমরা যখন লোন নিয়ে থাকি, লোন নিয়ে থেকে যখন ব্যাংকের একটা চেক দিয়ে দিই, ব্ল্যাঙ্ক চেক, তখন ব্যাংক হচ্ছে পেই। ব্যাংক প্রাপক না? জি। এইভাবে লোনের ক্ষেত্রে ব্যাংকার পেই হইতে পারে। ক্লিয়ার? ক্লিয়ার। এই লোনের প্রশ্নটা ক্ষেত্রে কিন্তু ঘুরে আসতে পারে, হোয়েন ড্রয়ি ক্যান বি পেই। when ড্রয়ি ক্যান বি পেই, ড্রয়ি, তাহলে উত্তর কি ড্রয়ি তো লিখবো স্যার? ব্যাংকার, জি, ড্রয়ি তো ড্রয়িও ব্যাংকার, ব্যাংকার। When তাহলে Roy can be. ড্রয়ি তো ব্যাংকার। কিন্তু যখন লোনের ক্ষেত্রে আমরা কোনো এই চেকটা টাকা না দিব, তখন ব্যাংকার যে আমার এগেনস্টে কেস করে টাকাটা আমার কাছ থেকে উত্তোলন করতে পারবে, এই জন্য যে আমরা চেক দিই তাকে, তখন কি জি, ব্যাংকার পেই হয়ে যাচ্ছে না? জি, ওই ব্যাংক পেই হয়ে গেছে। তখন ব্যাংক পেই হয়ে যাচ্ছে। তাহলে সংজ্ঞাটা কি লিখবো স্যার? when the check is issued হোয়েন দ্য চেক writing ইজ yourself ইস্যুড রাইটিং ইয়োর সেলফ মিনিং ব্যাংক, meaning bank, then the দেন bank দ্য may ব্যাংক be মে বি paid. পেই। মানে এটুকু সংজ্ঞা। ব্যাংকের কাছেই আমি দিচ্ছি যে আপনি উত্তোলন করতে পারবেন। জি, দিন দিস কমনলি হ্যাপেন্স ইন রেমিটিং ফান্ড রিপেইং দ্য লোন। remitting fund repaying the loan. ক্লিয়ার? নোট করিন। রেমিটিং ফান্ড কোনটা স্যার? হ্যাঁ, রেমিটিং ফান্ড এটা কোনটা স্যার? ওই যে ফান্ডটা যে রেমিট করে নিচ্ছে আমার কাছ থেকে, এই আমার আমার লোনটা নিচ্ছে আমার কাছ থেকে, উত্তোলন করে নেবে আমার কাছ থেকে। আচ্ছা, আচ্ছা, ওটাই। মনিয়া জামান কোন ব্যাংকে আছেন? শুনতে পাচ্ছেন আমার কথা? মনিয়া কোন ব্যাংকে আছেন? জামান ক্লাসে নাই নাকি? আচ্ছা, তো ঠিক আছে, আমি আজকের মতো এখানে ক্লাস শেষ করতেছি। শুক্রবার ইনশাল্লাহ আপনার সাথে দেখা হবে, এবং মনে হয় মোটামুটি বুঝতে পারছেন, নাকি আমার আর কোনো জি জায়গায় স্যার, রিপিট করা লাগবে? না বুঝতে পারছি স্যার, ইনশাল্লাহ। একটা অ্যাসাইনমেন্ট দিব, গ্রুপে দিয়ে দিয়েন সবাই। এই শুক্রবারে দিনাই ইচ্ছা করে, কারণ হচ্ছে একদিন গ্যাপ, এই কারণে দিনাই আর কি। হ্যাঁ, তো এইখানে যেহেতু 3-4 দিন গ্যাপ আছে, এখানে সবাই একটু দিয়েন চেষ্টা করে। আচ্ছা স্যার, ইনশাল্লাহ। তো ভালো থাকবেন সবাই। হ্যাঁ, এই 3টা ওকে, ক্লাস থাকবেন স্যার। মিলাই আমি একটা অ্যাসাইনমেন্ট দিব, 3টে ক্লাস মিলাই। এই যে আচ্ছা প্রথম স্যার। থেকে যে 3টে ক্লাস হলো, 3টে ক্লাস মিলে একটা অ্যাসাইনমেন্ট দিব।
আর স্যার আমরা স্যার ওই বিজনেস কমিউনিকেশন ব্যাপারে স্যার কথা বলি স্যার এর সাথে মিজান আপনারা ভাইয়ের সাথে কথা স্যার বলে একটু। রাখেন, আমি মিজান ভাইয়ের সাথে কথা বলবো না, হ্যাঁ? ঠিক আছে, আচ্ছা স্যার। ঠিক আছে, ভালো জি থাকেন তাহলে। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ। জি, আল্লাহ হাফেজ স্যার। মিজান ভাই আছেন নাকি আমাদের সাথে? স্যার ক্লাস রেকর্ডিংটা কাইন্ডলি দিয়ে দিন, নোট করতে পারি নাই স্যার। মিজান ভাই স্যার কি হয়েছে ভাই? স্যার লেকচার ক্লাস কিটটা পাঠাই দিন। রেকর্ডিংটা একটু গ্রুপে দিয়ে দিন স্যার। এই সমস্যা হচ্ছে যে আমি দেশের বাইরে আছি, বুঝছেন কাউসার। জি স্যার। আমি এই রেকর্ডিংটা যদি আমি করি তাহলে সেই ক্ষেত্রে আমি আর দিতে পারতেছি না, কারণ আমি এইটা মেইলে দিলে যাচ্ছে না, মানে এত বড় লোড নিচ্ছে না আর কি। জি স্যার, জি স্যার। এই কারণে একটা সমস্যা হচ্ছে আর কি। মিজান ভাই যেগুলো রেকর্ড করতে পারতেছে সেগুলো নিচ্ছে। হুম। জি স্যার। তো আমি দেখি মিজান ভাইকে একটু বলি যে রেকর্ড করে দিতে পারে কিনা আপনাদেরকে। আমি ফোন দিচ্ছি ওনাকে, হ্যাঁ? আমি রেকর্ড করতেছি না তাহলে। আচ্ছা স্যার। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ আসসালাম, মিজান ভাই একটু রেকর্ড করেন তাহলে, হ্যাঁ? কি রেকর্ড করব? ওই যে ক্লাসটা রেকর্ড করবেন না, আমি স্টপ করবো আর কি, ক্লোজ করবো। আপনার ক্লাস শেষ? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওকে, ঠিক আছে স্যার, ওকে।